আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো প্রথম প্রশ্নটা কি বলছে, শকুনকে প্রকৃতির ধাঙ্গর বলা হয় কেন? এখন ধাঙ্গর কি জিনিস এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ধাঙ্গর হচ্ছে ওই সকল জীব যারা ময়লা আবর্জনা খেয়ে জীবনযাপন করে। তুমি আশেপাশে তাকাইলেই দেখতে পাবা কাক, ওরা কি খায় বলো তো? তুমি যে ময়লা আবর্জনাগুলো ফেলে দিচ্ছ, অর্থাৎ আমাদের ফেলে দেওয়া যে উচ্ছিষ্টাংশগুলো ওগুলো কিন্তু ওরা খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। তোমার মনে হইতে পারে আল্লাহ কি নোংরা, কিন্তু ওরা যদি এই নোংরাটা না খাইতো সেক্ষেত্রে তোমার পরিবেশ নোংরা থাকতো, তাই না? তাহলে ওরা এই ময়লা আবর্জনাগুলো খাওয়ার মাধ্যমে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতেছে। তাহলে শকুনের ক্ষেত্রেও আমরা সেম দেখতে পাই, শকুন ময়লা আবর্জনা খেয়ে ফেলে, এই জন্য আমরা শকুনকে ধাঙ্গর বলবো। তাহলে শকুন পরিবেশের আবর্জনা খেয়ে ধাঙ্গরের মতো পরিবেশকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখে, তাই শকুনকে আমরা প্রকৃতির ধাঙ্গর বলতেছি। ধাঙ্গর হলো পরিবেশের আবর্জনা ভুক। ধাঙ্গরের আরেক নাম কি? আবর্জনা ভুক, যারা খাদ্য হিসেবে আবর্জনাটাই গ্রহণ করে। এরা জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে। জীবন্ত প্রাণী কারা খায়? শিকার করে অনেকেই, আমরা অনেক জীবদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে ওরা মরা প্রাণী দেখলে আরও খাইতে চায় না এবং ওরা শিকার করে একদম টাটকাটা খাচ্ছে। সেক্ষেত্রে ওদের এই যে বৈশিষ্ট্যটা, ওদেরকে আমরা কখনোই ধাঙ্গর বলতে পারবো না। কিন্তু এই যে শকুন, কাক, ওদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ওরা মরা জীবগুলোকেই খাদ্য হিসেবে গ্রহণ করতে বেশি পছন্দ করতেছে। তাহলে ওদেরকে আমরা আবর্জনা ভোগ বলবো। এরা ময়লা আবর্জনা খেয়ে ফেলার মাধ্যমে আমাদের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে, এই জন্য শকুনকে আমরা ধাঙ্গর বলতেছি। ধাঙ্গর মানে হচ্ছে আবর্জনা ভোগ। এরপরে পরজীবী খাদ্য শৃঙ্খলকে কেন অসম্পূর্ণ খাদ্য শিকল বলা হয়? এখন খাদ্য শিকল বলতে আমরা এরকম একটা ফ্লো বুঝতেছি, যে ফ্লোয়ের মাধ্যমে কি হয়, তোমার উৎপাদক থেকে শুরু করে পরবর্তীতে খাদকদের ভেতরে শক্তিটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারি। তাহলে অসম্পূর্ণ আমরা কখন বলবো কোনো একটা খাদ্য শৃঙ্খলকে? যেখানে তোমার উৎপাদক থাকতেছে না। উৎপাদক না থাকলে কিন্তু মেইনলি আমরা সূর্য শক্তিটাই পাচ্ছি না। এখন পরজীবী খাদ্য শৃঙ্খল, পরজীবী ওয়ার্ডটা আগে বুঝো। পর বলতে আমরা অন্য অন্য কাউকে বুঝতেছি। অন্য কোনো জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে যারা জীবিকা না মানে জীবনযাপন করে তাদেরকে আমরা বলতেছি পরজীবী। এখন পরজীবী খাদ্য শৃঙ্খল তোমার অন্য কোনো জীবকে আরেকটা জীব খেয়ে মানে বেঁচে থাকবে। সেক্ষেত্রে এখানে তো কোনো উৎপাদক থাকতেছে না। তাকাও তো, এই মানুষকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কে? স্ত্রী এডিস মশা। মানুষকে না, মেইনলি মানুষের রক্তটাকে, তারা ডিম পাড়ার জন্য যে পুষ্টিটা দরকার এটা কিন্তু ওই স্ত্রী এডিস মশাটা মানুষের বা স্তন্যপায়ীর রক্ত থেকে পাচ্ছে। তাহলে এই যে মানুষের রক্তকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে স্ত্রী এডিস মশা, ওকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কে? এই যে ডেঙ্গু ভাইরাসটা। ডেঙ্গু জ্বর কখন হয়? যে মশাগুলো কামড় দিলে আমাদের ডেঙ্গু ভাইরাসটা আমাদের রক্তে চলে আসতেছে, তখন কিন্তু আমাদের ডেঙ্গু জ্বরটা হচ্ছে। তাহলে এই যে স্ত্রী এডিস মশা, সেক্ষেত্রে আমি যদি একটু এঁকে দেখাই, দেখো এই যে মশার পিছন দিকে যে অংশটা থাকে না, এই অংশটার ভেতরে তোমার যদি ডেঙ্গু ভাইরাস আক্রমণ, এই যে মশার যে এই অংশটা না, এইখানে ভিতর তোমার ডেঙ্গু ভাইরাসটা মানে ভাইরাসটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে এই যে যখন মশার এই অংশটার ভিতরে তোমার ডেঙ্গু ভাইরাসটা ওর সংখ্যা বৃদ্ধি করতেছে, তখন পুষ্টি উপাদানটা বা প্রয়োজনীয় জিনিসপাতি এই মশার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এখন তোমার মনে হইতেই পারে, তুমি যদি মশা হইতে তাইলে বুঝতে এই জিনিসটা কত কষ্টের। তাহলে এই যে ডেঙ্গু ভাইরাস মশাকে আক্রমণ করতেছে, মশা আবার কাকে আক্রমণ করতেছে? মানুষকে। তাহলে এই যে একটা জীব আর একটা জীবের উপর খাদ্য এবং জীবনযাপনের জন্য নির্ভর করতেছে, এটাকে আমরা বলবো পরজীবী খাদ্য শৃঙ্খল। এখানে সবগুলাই হচ্ছে মানুষ, সবগুলো হচ্ছে জীব, মানুষ না, সবগুলো তো মানুষ না, সবগুলো হচ্ছে জীব। তাহলে এই যে জীবগুলো একজন আরেকজনের উপর নির্ভর করতেছে, এটাকেই আমরা বলবো পরজীবী খাদ্য শৃঙ্খল। এখন দেখো, পরজীবী উদ্ভিদ ও প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে। এই যে ভাইরাস হচ্ছে খুবই ক্ষুদ্র, এটা মশার উপর নির্ভর করতেছে, আবার মশাটা আরেকটু ক্ষুদ্র যেটা মানুষের উপর নির্ভর করতেছে। তাহলে কি বললো, যে নিজেদের থেকে বড় যে পোষকগুলা তাদের উপর খাদ্যের জন্য নির্ভর করতেছে। কোনো কোনো ক্ষেত্রে একটি পরজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল। এক্ষেত্রে খাদ্য শিকলের প্রথম ধাপে সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে। এই যে এখানে সবুজ উদ্ভিদ নাই, তাহলে যেহেতু সবুজ উদ্ভিদ নাই, মানুষ দিয়ে শুরু হইলো আমাদের ফ্লোচার্টটা, যার জন্য আমরা কি বলতে পারতেছি, এটা একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল বলতে পারতেছি। এখন কি বলছে, মানবদেহের রক্ত শোষণকারী স্ত্রী এডিস মশা
নিজে সেই রক্ত থেকে পুষ্টি লাভ করে না, কিন্তু তার গর্ভস্থ ডিমগুলো বিকাশে কাজ করে। আচ্ছা, এই যে ওর ভেতরে যে ডিমগুলো আছে ওগুলো পরিপুষ্টি হওয়ার জন্য বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য এই স্তন্যপায়ী রক্তটা লাগতেছে। সেক্ষেত্রে মশাটা আমাদের দেহ থেকে পুষ্টি নিচ্ছে না, কিন্তু ডিমগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আবার ওই মশার দেহ থেকে পুষ্টি নিয়ে বৃদ্ধিপ্রাপ্ত বা সংখ্যা বৃদ্ধি করতেছে কে? এই ভাইরাসটা। তাহলে এখানে কোনো উৎপাদক নাই বা সূর্য শক্তি নেই, এজন্য আমরা এটাকে অসম্পূর্ণ বলছি। এরপর কি বলছে? মৌমাছির ফুলে ফুলে মধু সংগ্রহ কোন ধরনের আন্তঃক্রিয়া? এই যে আন্তঃক্রিয়া সম্পর্ক, প্রথমে এইটা আমরা বলি। তুমি যে কোনো দুইটা জীব একসাথে যদি বসবাস করে, তুমি ধরো বসবাস করতেছো কোনো একজনের সাথে, সেক্ষেত্রে আমরা যে কোনো সম্পর্কটা দুইটা দিক দেখতে পাবো। হয় তোমার শত্রুতার সম্পর্ক বা ফ্রিকশনের সম্পর্ক, যেটাকে আমরা নেগেটিভ সম্পর্ক বলতে পারতেছি, না হয় তোমার অনেক বেশি মিল মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাহলে এই দুই ধরনের সম্পর্ক আছে আমাদের। পরিবেশেও সেম, যে জীবগুলো একসাথে বসবাস করে ওদের ক্ষেত্রেও আমরা হয় উপকারের সম্পর্ক দেখি, না হলে ক্ষতির সম্পর্ক দেখি। এখন এই যে আন্তঃক্রিয়া সম্পর্কটা, এটাকে এই দুই ভাগে আমরা ভাগ করতেছি। এরপরে এটাকে আরো কতগুলো প্রকারভেদে ভাগ করা যায়। দেখো, আন্তঃক্রিয়া সম্পর্ক যেটাকে আমরা ধনাত্মক আর ঋণাত্মক এই দুই ভাগে ভাগ করলাম। এরপরে ধনাত্মককে আমরা মিউচুয়ালিজম আর কমেন্সালিজম এই দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। এখানে দেখো, মিউচুয়ালিজমের ভিতর কি হয়? তোমার উভয় জীবই উপকৃত হয়, উভয় জীবই এখানে উপকৃত হবে। সেক্ষেত্রে এই যে দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর শিম গাছ। রাইজোবিয়াম কি করতে পারে? এই ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন সংবন্ধন করে রাখতে পারে, মানে নাইট্রোজেন জমা করে ধরে রাখতে পারে। শিম গাছের শিকড়ে সে অবস্থান করে। দেখো, একটা শিম গাছ, মাটির নিচে ওর মূল বা শিকড়টা আছে, তাই না? এখন ওর গায়ে এরকম গুটি তৈরি করবে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা। গুটিগুলোর ভিতরে তোমার ব্যাকটেরিয়াটা ওই নাইট্রোজেন ধরে রাখতেছে। এখন এই ব্যাকটেরিয়াটা ওকে অনেকগুলা নাইট্রোজেন দিচ্ছে। সেক্ষেত্রে সিম গাছের আলাদা করে তোমার নাইট্রোজেন ধরে রাখার কোনো দরকার হচ্ছে না। তাহলে দেখো, এই সিম গাছটার আলাদা করে নাইট্রোজেন ধরে রাখার কোনো দরকার হচ্ছে না, যার জন্য সিম গাছ উপকৃত হচ্ছে। এবং সিম গাছ যখন খাদ্য তৈরি করে তখন রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকেও একটু দেয়, তাহলে দুইজনই উপকৃত হচ্ছে। এরকম দুইজনের উপকারের সম্পর্ক যখন আমরা দেখব তখন বুঝবো এটা হচ্ছে মিউচুয়ালিজম। আরও কিছু সম্পর্ক বলি। ধরো, বাদুড় আর ফল গাছ। বাদুড় ফল গাছ থেকে ফল খাইতে পারতেছে, বাদুড়ের খাদ্যের সংগ্রহ হচ্ছে, এবং বাদুড় যখন ওইখানে ফল খাওয়ার পরে উল্টা লটকায় যখন ঘুমাইতে থাকে, তখন ও ওই খাবারগুলা মল হিসেবে যখন ত্যাগ করে দেয়, সেক্ষেত্রে ওর মলের সাথে বীজগুলাও মাটিতে পড়ে। বীজ যখন মাটিতে পড়তেছে মলের সাথে মিশ্রিত, সেক্ষেত্রে আমরা জানি মলমূত্র কিন্তু উদ্ভিদের জন্য অনেক ভালো এক ধরনের সার হিসেবে কাজ করে। তাহলে এই জায়গায় কি হইল? বাদুড়ও ফল পাইলো, আর উদ্ভিদটারও তার মানে বীজ মাটিতে বপন করার মাধ্যমে নতুন একটা উদ্ভিদ তৈরি হইতে পারবে, উদ্ভিদটার সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে। এরপরে আসো মৌমাছি আর ফুলের ক্ষেত্রে। মৌমাছি যখন মধু সংগ্রহ করার জন্য কোনো ফুলে যায়, ওইখানে তোমার সে পাপড়িগুলোর উপরে বসে মধু খাচ্ছে। সেক্ষেত্রে মৌমাছিটা তার খাবার পাচ্ছে, মধু পাচ্ছে, সে মৌচাকে নিয়ে গিয়ে মধুগুলো জমা করতে পারতেছে। এবং ওই যে বসে মধু যখন সে খাচ্ছে, মৌমাছির ডানায় অথবা পায়ে করে পরাগরেণু সংযুক্ত হয়ে যায়। যখন সে আরেকটা ফুলে মধু খাইতে যায়, তখন ওই পরাগরেণুগুলো অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে যায় এবং পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে এই যে পরাগায়ন সম্পন্ন হচ্ছে, ফুলটা উপকৃত হইল, ফুল গাছটা, এবং মৌমাছিও উপকৃত হইল। এরপরে আরেকটা সম্পর্ক হচ্ছে আমাদের কমেন্সালিজম, যেখানে আমরা দেখতে পাবো একজন উপকৃত হচ্ছে কিন্তু আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যেমন রোহিণী উদ্ভিদ আর আশ্রয়দাতা উদ্ভিদ। রোহিণী উদ্ভিদ হচ্ছে তোমার এক ধরনের লতানো উদ্ভিদ, যে উদ্ভিদটা তোমার বড় একটা উদ্ভিদকে ধরে পেঁচায় পেঁচায় উপরের দিকে যায়। কি জন্য উপরের দিকে যাচ্ছে? কারণ সে চায় যে সূর্যের আলোর কাছে পৌঁছাইতে। সূর্যের আলো পাইলে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে, তার শিকড় মাটিতে থাকে এবং নিজের খাবার সে নিজে তৈরি করতে পারে। তাহলে আশ্রয়দাতা উদ্ভিদটাকে শুধু পেঁচায় পেঁচায় সে উপরে উঠলো, সেক্ষেত্রে আশ্রয়দাতা উদ্ভিদটার কি আহামরি কোনো ক্ষতি হয়েছে? না, কিন্তু আর রোহিণী উদ্ভিদ এইদিকে উপকৃত হইলো। তাহলে একজন উপকৃত হচ্ছে কিন্তু আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এরকম সম্পর্ককে আমরা বলবো কমেন্সালিজম। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের ভালো সম্পর্ক। এবার মৌমাছি ফুলে ফুলে যে মধু খাচ্ছে, এটা তাহলে কোনটা হইল? মিউচুয়ালিজম। আমি একটু আগেই বললাম উভয়ই উপকৃত হবে। যে আন্তঃসম্পর্কে দুটি জীবের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হচ্ছে এবং কারো কোনো ক্ষতি হচ্ছে না, এই সম্পর্কটাকে আমরা বলবো মিউচুয়ালিজম। কিভাবে উপকৃত হচ্ছে এটা আমি একটু আগেই বললাম, মৌমাছি মধু পাচ্ছে এবং ফুলটা তার পরাগায়নে সাহায্য পাচ্ছে। এরপরে আসো 4 নম্বর প্রশ্নটা কি বলছে? প্রকৃতিতে একই প্রজাতির জীবের মধ্যেও গঠন বৈশিষ্ট্যের বৈচিত্র্য দেখা যায়। এখন দেখো, একই প্রজাতি সেম হইলেও ওদের ভিতরে ভিন্নতা দেখা যায়। তুমি ভাবতেই পারো যে একই প্রজাতির সব জীবকে একরকম, কিছুটা একরকম, কিন্তু
আচরণগত কিছু বৈশিষ্ট্য বা মানে বৈশিষ্ট্যের কিছুটা বৈচিত্র্য কিন্তু আমরা দেখতে পাই। সেক্ষেত্রে এই যে প্রকৃতিতে একই প্রজাতির জীবদের মধ্যে গঠন বৈশিষ্ট্যের যে বৈচিত্র্যটা, এটাকে আমরা কি বলবো, জিনগত কারণে হচ্ছে। কারণ আমরা কি জানি, জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো ধারণ করে নিয়ে যায়। এখন বৈশিষ্ট্যের যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে এটা কোথায় তোমার পরিবর্তনটা হচ্ছে, জেনেটিক্যালি পরিবর্তনটা হচ্ছে। তাহলে এই যে তুমি মানুষের কথাই চিন্তা করো না, আমরা সবাই হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু এই মানুষের ভিতরে তুমি কত ভ্যারাইটি দেখতে পাও, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মিউলেটো, কেউ আবার শ্বেতাঙ্গ, এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু গঠনগত দিক থেকে। তাহলে সবার প্রজাতি সেম, কিন্তু এই যে পার্থক্যটা, এটা কেন হচ্ছে, জিনের কারণে হচ্ছে। আমিও আমার বাবা আমার কাছ থেকে যেই জিনটা পাচ্ছি, যার কারণে আমার এই বৈশিষ্ট্যটা, তুমি আমাকে বাইরে থেকে দেখতে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আমার জিন থেকে পাইছি। আবার তোমার কাছে যে বৈশিষ্ট্যটা আছে, তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে পাইছো, বা বংশের আর অন্য কারো থেকে পাইছো, দাদা দাদি নানা নানিও হইতে পারে। সেক্ষেত্রে এই যে জিনের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো আসতেছে, আমরা সেম প্রজাতি, আমরা দুইজনই কিন্তু হোমোসেপিয়েন্স প্রজাতির, কিন্তু আমাদের ভিতরে এই পার্থক্যটা আছে। তাহলে একই প্রজাতির জীব, কিন্তু তাদের গড়ন, আকার, রোগ প্রতিরোধ এবং পরিবেশ প্রতিকূলতা সহ্য করার যে ক্ষমতাটা, এটা ভিন্ন ভিন্ন। এই যে যে গাছপালাগুলা, তোমার একই প্রজাতির গাছ, ধরো এখানে একটা লেবু গাছ আছে, ওই দূরে আরেকটা লেবু গাছ আছে, এই যে লেবু গাছটা, এটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা মানে কম, যার কারণে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ওকে আক্রমণ করলে ওই গাছটা অনেক সহজেই হচ্ছে নেতায় যায়। কিন্তু ওইখানে জঙ্গলে আরেকটা লেবু গাছ আছে, ওইটাকে আমি যত্নও করি না, কিছু করি না, ওটা জঙ্গলে একা একা পড়ে থাকে, কিন্তু ওর ইমিউন সিস্টেম এত ভালো, ওকে কোনো রোগ জীবাণুর নেতায় ফেলাইতে পারে না। তাহলে দেখো দুইটাই হচ্ছে তোমার একই প্রজাতি, কিন্তু ভিন্নতা আছে। এই যে পরিবেশের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা, এই পার্থক্যগুলো তৈরি হয় তাদের জিন সংগঠনের সামান্য বৈচিত্র্যের কারণে। কারণ জিনের মাধ্যমেই জীবের বংশগত বৈশিষ্ট্য বংশানুক্রমে স্থানান্তরিত হয়। এই কথাটাই আমি বললাম যে বংশ পরম্পরায় আমরা এই জিনের মাধ্যমে বৈশিষ্ট্যটা পাচ্ছি। তাহলে বিভিন্ন কারণে এই জিনের গঠন এবং বিন্যাসের পরিবর্তন হয়ে জীবের বৈচিত্র্যের পরিবর্তন হয় এবং নতুন প্রজাতির উদ্ভব ঘটতে পারে। এসব কারণের জন্য একই প্রজাতির জীবের মধ্যে উচ্চতা, রং, আকার, অন্যান্য গঠনগত পার্থক্য। এই যে তুমি মানুষের কথাই চিন্তা করো, কেউ অনেক লম্বা, কেউ কিছুটা খাটো, তারপর কারো ত্বকের বর্ণ মিউলেটো, কেউ হচ্ছে নিগ্রেটো অথবা শ্বেতাঙ্গ, এরকম হইতেই পারে। আকার বা অন্যান্য গঠনগত বৈশিষ্ট্যের বৈচিত্র্য কী জন্য সৃষ্টি হচ্ছে? ওই জিনের কারণে। তাহলে একই প্রজাতি হওয়া সত্ত্বেও জিনের কারণে আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো পড়ার মাধ্যমে কিন্তু আমাদের সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নও পড়া হয়ে গেছে, একসাথে কিন্তু আমাদের দুই কাজ হয়ে গেল। তাহলে এই যে সহজ কথাবার্তাগুলো, এগুলো আমরা প্রকৃতিতেই দেখতে পাই। বায়োলজির কথাবার্তাগুলো কিন্তু তুমি চারপাশে তাকাইলে জীবনের সাথে রিলেট করতে পারতেছো। তাহলে এই সহজ কথাবার্তাগুলোই সুন্দর করে আমরা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করে দিব, সুন্দর মার্কস নিয়ে আসবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।